2015 থেকে 2025 অদ্যাবধি 10 বছর পেরিয়ে গেছে, আমরা 11 বছরে পদার্পণ করতে গিয়েছি। এর ভিতরে কোনো পে স্কেল অতীত সরকার কিংবা বর্তমান সরকার বাস্তবায়ন করেনি, যার জন্য আমরা আন্দোলন সংগ্রাম সবকিছু করতে যাচ্ছি। এখন আপনাদের কাছে আমি একটু তুলে ধরতে চাই যে 2015 থেকে 2025 সাল পর্যন্ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে, এই ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি গাড়ি চালক সহ নিম্ন শ্রেণীর আমরা যে কর্মচারীরা আছি, আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছি। আমাদের এখন আর চলার কোনো রাস্তা নাই, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা দেখেন, চাল 2015 সালে ছিল 38 টাকা কেজি, বর্তমানে সেটা গিয়ে দাঁড়িয়েছে 90 টাকা কেজি, অর্থাৎ 52 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আপনার আমার বেতন বৃদ্ধি পায় নাই 2 টাকা। দেখেন, মসুরির ডাল ছিল তখন 74 টাকা, এখন হয়েছে 120 টাকা, 46 টাকা বৃদ্ধি পেয়েছে। সয়াবিন তেল 78 থেকে এখন হয়েছে 200 টাকা, অর্থাৎ 122 টাকা বৃদ্ধি পেয়েছে। সরিষার তেল 78 থেকে 180 টাকা, 102 টাকা বৃদ্ধি পেয়েছে। চিনি 52 থেকে হয়েছে 100 টাকা, অর্থাৎ 48 টাকা বৃদ্ধি পেয়েছে। একটা ব্রয়লার মুরগি তখন ছিল 135 টাকা কেজি, আজকে যেটা 280, 240 টাকা, 250 টাকা, তার বেশি দিয়ে আমাদের খেতে হচ্ছে, অর্থাৎ 105 থেকে আরো বেশি টাকা বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ ছিল 30 টাকা, হয়েছে 90 টাকা, 60 টাকা বৃদ্ধি পেয়েছে। আলু ছিল 16 টাকা, এখন সবচেয়ে কম দাম, তারপর আমরা 30 টাকা কেজি খাচ্ছি কিনা? এই যে আমরা খাচ্ছি, কাঁচামরিচ 18 টাকা কেজি ছিল, এই কাঁচামরিচের মূল্য হয়েছে 160 টাকা, তারপর অনেক সময় অনেক জায়গায় কিন্তু কাঁচামরিচ পাওয়া যায় না। এই যে আমাদের বেতনের সাথে আর বাজার মূল্যের সাথে অত্যন্ত গরমে এখন আর আমাদের পুষতেছে না, আমাদের পেট দেয়ালে লেগে গেছে। তাই আপনাদের সাথে মত বিনিময় আয়োজন করেছি, যাতে করে এই পে স্কেল কিভাবে বাস্তবায়ন করা যায় সেই মর্মে আপনারা আমাদেরকে মতামত প্রকাশ করবেন। এই মতামতের ভিত্তিতে আমরা আগামীতে কর্মসূচি গ্রহণ করব। এই কর্মসূচিতে আশা রাখি আপনারা সকলেই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। করেন তো? এই পর্যায়ে আজকের এই উপস্থিতি আসলে আমাদেরকে কিন্তু একটা ভিন্ন শক্তি, ভিন্ন সাহস কিন্তু যোগাচ্ছে। উপস্থাপনার দায়িত্বে যিনি ছিলেন উনি বিস্তারিতভাবে যা বলেছেন, আমি সেই জায়গাটা একটু সংক্ষিপ্ত করতে চাই। আপনারা জেনে থাকবেন, পে স্কেল নিয়ে আসলে নতুন করে আমাদের বলার তেমন কোনো কিছু নাই। আপনারা জানেন 10 বছর পরে সরকার যে পে স্কেলটি বাস্তবায়ন করতে যাচ্ছে, সেই পে স্কেলটি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি পে কমিশন গঠন করেছে। সেই পে কমিশন বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তারা সাম্প্রতিক সময় কিন্তু তাদের কমিশনের রিপোর্ট পেশ করে দেওয়ার কথা ছিল, এটাই স্বাভাবিক। সেই রিপোর্টের প্রেক্ষিতে সরকার তার যে পরবর্তী যে প্রসিডিউরগুলো আছে, এই সচিব কমিটিতে যাওয়া, উপদেষ্টা কমিটিতে যাওয়া, অর্থ মন্ত্রণালয়ের মতামত নেওয়া, এগুলো নিয়ে আমরা প্রত্যাশা করেছিলাম 2025-এর 15 ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন হবে, এবং সে আশা প্রত্যাশাতে কিন্তু আমরা বুক বেঁধেছিলাম। এবং আপনাদের পক্ষে, এই বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষে আমি কথা কিন্তু স্পষ্ট বলতে চাই, আমরা গত বছর 30শে নভেম্বর জাতীয় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘরে বসে আমরা কিন্তু বাংলাদেশ সরকারকে আমাদের সুবিধা অসুবিধা দাবি দেওয়ার বিষয়গুলো উপস্থাপন করি। সেখানে সর্বপ্রথম যে দাবিটা ছিল, সেই লিখিত দাবির মধ্যে আমরাও কিন্তু নবম পে স্কেলের বাস্তবায়ন চাচ্ছিলাম। সেই আলোকে পেশাজীবী সংগঠনগুলোর বিভিন্ন চাপের মুখে সরকার যে ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আগাচ্ছিল, আমরা কিন্তু নিশ্চিত ছিলাম ডিসেম্বরের মধ্যে কমিশনের এই প্রস্তাবনার প্রেক্ষিতে আমরা অন্তত গ্যাজেটটি অন্তত আমরা দেখতে পাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যে ধীরগতি, তাতে আমরা অনুমান করছি এই প্রক্রিয়াটি আরেকটু পিছিয়ে যাবে বা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো তারা তাদের স্ব জায়গা থেকে তারা এটা অনুভব করছে যে আমাদেরকে এই বিষয়টি আদায়ের জন্য সম্মিলিতভাবে সকল শ্রেণী পেশার মানুষকে, এই 8 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে একযোগে গভর্নমেন্টের উপরে বা সরকারের উপরে সে চাপটি প্রয়োগ করতে হবে, যার মাধ্যমে আমরা 2025 সালে আমরা আমাদের কাঙ্ক্ষিত পে স্কেলটি পেতে পারি। সেই জায়গাতে একটি পেশাজীবী সংগঠন হিসাবে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি মনে করে জাতীয় পর্যায়ে এই ধরনের একটি আন্দোলন সংগ্রামের সঙ্গে তারা যখন একাত্মতা প্রকাশ করবেন, তারা যখন গিয়ে সেই জায়গাতে বসে আলাপ আলোচনা তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে এই সমিতির মূল ক্ষমতার উৎস সেটা কিন্তু আপনারা। আমরা ঢাকা মহানগরীতে প্রতিটি দপ্তরে, প্রতিটি অফিসে আমরা নিজেরা গিয়ে আমরা আমাদের বার্তাটি দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই বার্তা পৌঁছে দিতে গিয়ে আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে আতিথেয়তা, আপনাদের যে আন্তরিকতা, আপনাদের যে সহমর্মিতা দেখেছি, আমরা এতে কিন্তু অত্যন্ত সাহস পাচ্ছি। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা হয়তো কাঙ্ক্ষিত সকল অফিস, সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে আমরা সেভাবে যেতে পারি না। কিন্তু আহ্বায়ক কমিটি খুব স্বল্পতম সময়ের মধ্যে অনুভব করছেন যে আপনাদের সঙ্গে মত বিনিময়ের প্রেক্ষিতে, আপনাদের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। জাতীয় পর্যায়ে যদি কোনো আন্দোলন সংগ্রামে আমাদেরকে যেতে হয় এবং সেটা বাস্তবায়ন, সেটা কিন্তু আপনারাই করতে হবে, আপনাদের মাধ্যমে কিন্তু সেটা বাস্তবায়ন হতে হবে।
সেই লক্ষ্যে আজকে আমরা শুধু এখানে আপনাদের মতামত শুনতে চাই। আপনারা কি ধরনের শক্তি সাহস দিয়ে এই কমিটিকে বা এই সমিতিকে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনাদের মতামত, আপনাদের সুনির্দিষ্ট পরামর্শ আমাদের আগামী দিনের কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে, আগামী দিনের আন্দোলন সংগ্রামকে বেগবান করবে। আমি আশা করব যারা যারা যে সকল দপ্তর থেকে আসছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, আপনারা নিজ নিজ দপ্তর থেকে, আমাদের অনেক সদস্যরা আছেন, অনেক কষ্ট করছেন, আপনাদেরকে বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আমরা করতে পারি নাই। আরেকটি অন্যতম কারণ আপনারা জেনে থাকবেন, আমাদের এই জায়গাটি কিন্তু একটু সংরক্ষিত এলাকা হিসাবে এটা কিন্তু সরকারের জায়গায় লিপিবদ্ধ, কারণ এখানে প্রধান উপদেষ্টা বাসভবন। আমরা চাইবো প্রতিটি দপ্তর থেকে আপনারা এই কর্মসূচি বা এই কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা কি ধরনের সহযোগিতা আপনারা অব্যাহত রাখবেন, প্রতিটি দপ্তর থেকে অন্তত পক্ষে একজন করে হলো আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ রাখবেন। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের আগামী দিনের এই কর্মকাণ্ড বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে এবং আপনাদের ক্ষমতায় এটা ক্ষমতাবান হবে, আপনাদের শক্তিতে এটা শক্তিশালী হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটু অনুরোধ করছি, আপনাদের সকলের প্রতি অনুরোধ করছি, পে স্কেল সম্পর্কিত বিষয় ব্যতীত আজকে অন্তত আপনারা দয়া করে আদার্স অন্য কোনো বিষয় এখানে উপস্থাপন না করলে এটা আমরা খুব খুশি হব। পাশাপাশি এটাও বলা যায়, অনেকে অনেক ধরনের কথা বলতে চাবেন, এই পে কমিশনে সরকারি গাড়ি চালক সমিতিকে যখন কমিশন আমন্ত্রণ জানায়, আমরা অত্যন্ত জোরালো ভাবে আলাপ আলোচনা করে গাড়ি চালকদের যে হার্টের যে সমস্যা, সেই সমস্যাটা নিরূপণ করেছি। আমরা বলেছি সেখানে আমাদের গাড়ি চালক ভাইদের 3টা মেজর প্রবলেম, তার ভিতরে আমাদের অনেক গাড়ি চালক ভাইরা হেভি স্কেল পাচ্ছেন না, যেটা আসলে কমিশন ব্যতীত এটা নিরসন সম্ভব না, ফিক্সেশন হয় না। আমরা সিলেকশন গ্রেড পাই না, কারণ ব্লক পথ, আমরা ব্লক পথের এগেইনস্টে জোরালো ভাবে আমাদের সিলেকশন অব্যাহত রাখার ব্যাপারে বলেছি। আরেকটি বিষয় জুটি মাতার ব্যাপার, এটাও আমরা অত্যন্ত জোরালো ভাবে বলেছি। ফলে এই সংক্রান্ত বিষয়কে বেঁধে রেখে আপনারা শুধু আগামী দিনে জাতীয় পর্যায়ে কোন আন্দোলন সংগ্রামে গাড়ি চালক সমিতি কি ভূমিকা রাখবে এবং সেখানে আপনার অংশগ্রহণ, আপনার সহযোগিতা আপনি কিভাবে করবেন বা আমাদেরকে কি পরামর্শ দেবেন, সেই পরামর্শটুকু রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পে স্কেল, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জালাল ভাই যে কথাটা বলছে, তিনি 100% অ্যাকচুয়ালি অ্যাকুরেট কথা বলছে। বিগত দিনগুলি সরকার যতবার পে স্কেল বাস্তবায়ন করছে, তাদের কিন্তু সব ধরনের সহযোগিতা আমরা কর্মচারীরা সবসময় তাদেরকে করছি, কিন্তু ওনারা সবসময় একটা মেজরিটি পার্সনকে মানে ইগনোর করে চলছে। আপনি দেখেন উপজেলা লেভেল থেকে নিয়ে জেলা পর্যায়ে, বিভাগ এবং মানে মন্ত্রণালয় থেকে কোথায় সরকারি গাড়ি চালকের ভূমিকা নাই। আমরা 24 আওয়ার্স তাদেরকে সার্ভিস দিই, 24 আওয়ার্স। তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য? আমাদের বেলায় কেন তারা এত গরিবসি করবে? আমরা তো কখনো তাদের কাছে অনেক কিছু দাবি করিনি। পে স্কেল যথারীতি গভর্নমেন্ট 5 বছর 10 বছর তাদের মন অনুসারে দিচ্ছে, কিন্তু তথাপি আমাদের সরকারি গাড়ি চালকের কিছু ন্যায্য দাবি দাওয়া থাকে, সেটা ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? ওনারা সকাল 9টা থেকে 5টা অফিস করে, আমরা কিন্তু ভোর 6টা রাত 12টা, কখনো কখনো রাত্রে 2টা। কি ভাই, ঠিক না? তাহলে আমাদের যে সার্ভিস রুলটা আছে, বিএসবি সার্ভিস রুল, সেই রুলে আপনারা যদি একটু খেয়াল করেন, ঠিক আছে, একটা সরকারি গাড়ি চালক যদি আমরা হিসাব করি তাহলে 24 ঘন্টা একদিন, সেই জায়গার ভিতরে আমার মনে হয় না আমার গাড়ি চালক নেতৃবৃন্দ যারা আছে বা সাধারণ সদস্য আছে, রাত্রে ঠিক মতো 8 ঘন্টা সে বাসায় সময় দিয়ে ঘুমাবে, সেই সুযোগটা পায় না। এই সরকারি প্রতিষ্ঠানে একটা ক্লিনার থেকে একটা সচিব, গভর্নমেন্টের যে আপনার বিএসবি সার্ভিস রুল অনুসারে প্রত্যেকটা পদের ডেজিগনেশনে কিন্তু বেতন আলাদা আলাদা করা আছে। একমাত্র ড্রাইভার এমন একটা পেশা গাড়ি চালক, সরকারি গাড়ি চালক, সেই জায়গার ভিতরে আমাদের ওভারটাইম বিল ভাতা, আমাদের ব্লক পোস্ট প্রথা, যেটা জালাল ভাই বলছে, তো এটা আমি আর বিস্তারিত করতে চাচ্ছি না। বর্তমান সরকার, বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার, পরিবেশ বান্ধব সরকার, আমাদের ইউনুস স্যারকে আমরা সমন্বয়ভাবে বিনয় সুরে বলতে চাই, উনি তো মানে গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা, উনি বিশিষ্ট অর্থনীতিবিদ, উনি এখন আমাদের দেশের কর্ণধার, বর্তমানে প্রধান উপদেষ্টা। তাই আমি উনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, উনি আমাদের বিষয়টা একটু ভালো করে নিজে মানে পর্যবেক্ষণ করে দেখুক যে কি অমানবিক পরিশ্রম সরকারি গাড়ি চালকরা করে। তাদেরকে তাদের ন্যায্য পাওনা দেওয়া হয় না, তাদেরকে ব্লক পোস্ট প্রধান নামে তাদেরকে কলুষিত করা হয়েছে। সেই ব্রিটিশের আইন ধরে 1947 আইন ধরে চলবে কেন আমরা? 47 আইন কেন চলবে আমাদের? আপনি না এখন বৈষম্য বিরোধী সরকার আমাদের ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত করেন। আমাদের যার যার কোয়ালিফিকেশন ভালো আছে, আমাদের এখানে নতুন ছেলেমেয়েরা আসছে, কেউ ইন্টারমিডিয়েট, কেউ অনার্স, কেউ ডিগ্রি, মানে পোস্টটা যদি আপনি উন্মুক্ত করে দেন, তাহলে সে উচ্চমান অফিস সহকারী, এমনকি সে মানে সচিব পর্যন্ত হতে পারবে, তার যদি কোয়ালিফিকেশন থাকে, তার ভিতরে কোয়ালিটি থাকে। আপনারা পোস্টটা আমাদেরকে উন্মুক্ত করে দেন। আমাদের কেন্দ্রীয় কমিটির, আহ্বায়ক কমিটির যারা আছে, সদস্য সচিব, আমাদের আহ্বায়ক, আমাদের এই স্থানীয় নেতৃবৃন্দ, তারা তো আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে আপনাদের দাবি দাবা তুলে ধরছে। আমাদের তো জনে জনে আপনাদের কাছে যাওয়ার দরকার নাই, আমাদের তো নেতারা আছে, আমাদের নেতাদের কথা শুনেন, ওই জন্য তাদেরকে আবার ডাকেন। এই যে একটা পে কমিশন গঠন করছেন, এই পে কমিশনের এখনো আমরা কোনো অগ্রগতি দেখছি না। বারে বারে এটাকে পিছনে নিয়ে যাচ্ছেন। দ্রব্যমূল্য কি এক জায়গায় আছে ভাই? আমাদেরও তো চলতে হয়, আমাদের তো ফ্যামিলি আছে। আপনারা আমাদের দিকটা একটু দেখেন যে আমরা বর্তমানে কি করুণ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি।
তো সর্বশেষ কথা একটাই, ব্লক পোস্ট প্রথা এবং আমাদের যে ন্যায্য দাবি দাবা এবং সিলেকশন গেট, টাইম স্কেল, হেভি স্কেল এগুলি পুনর্বহাল করতে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে 15ই আগস্টে মানে 15ই ডিসেম্বরের ভিতরে যদি গেজেট আপনারা প্রকাশ না করেন, আপনাদের চলে কর্ম বিরতি, আমাদের গাড়ি বিরতি চলবে। উপজেলার লেবারি থেকে শুরু করে পরিবহন কুল থেকে শুরু করে আমরা যার যার গাড়ি চালানো বিরতি রাখবো। আমাদের কর্ম নাই, আমাদের গাড়ি চালানো বিরতি। তাহলে এটা হতে পারে না, এটাই হবে আমাদের প্রতিবাদ। আপনারা আমাদের গেজেট করবেন, আমাদের ন্যায্য দাবি দাবা দিবেন, আমরা আমাদের কর্মস্থলে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা কর্মস্থল ছাড়বো না, কিন্তু আমরা গাড়ি চালাবো না। আপনারা যদি আপনাদের কর্ম বিরতি পালন করতে পারেন, আমরা গাড়ি চালানো বিরতি পালন করতে পারি। আপনাদের যদি ওইটা থাকে, তা আমাদেরও তো এটা আছে। আমরা যদি আপনাদেরকে সেবাটা না দিই, সকালবেলা না নিই, বা আপনাকে যখন সচিবের ডিউটি শেষে যদি আপনাকে বাসায় না নামায় দিই, আপনার এই দায়িত্বটা কে পালন করবে? কে? সরকারি গাড়ি চালক। আমরা আপনাদের কাছে আরেকটা কথা রাখছিলাম, সরকারি গাড়ি চালকের নামটা ডেজিগনেশনটা চেঞ্জ করে এমটিও অপারেটর করার জন্য, সেটাও আপনারা করতেছেন না। আমাদের দিকটা যদি আপনারা না দেখেন, তাহলে আমরা কি করা থাকবে? আমরাও গাড়ি চালক, আমরাও গেজেট যদি না প্রকাশ হয়, তাহলে আমরা যার যার অবস্থান থেকে আমরা কর্মবিরতি পালন করব। এটা হচ্ছে আমাদের মানে সর্বশেষ পরিস্থিতি। কারণ যখন আপনারা আমাদের কথা শুনবেন না, তাহলে তো আমাদের এছাড়া প্রতিবাদ করার কোনো ভাষা নাই। আপনারা ভাবেন সরকারি গাড়ি চালক সে কি করতে পারবে? আসলে পারা না পারার বিষয় না ভাই। যখন ন্যায্য দাবির ওয়ালেটটি টেকে যায়, মানে শেষ পর্যায়ে, তখন যার যার অবস্থান থেকে সে তখন প্রতিবাদ করে। প্রতিবাদ কি ভাই? আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। কেন ভাই? আমার তো ন্যায্য দাম পাই না, আমি ভাই গাড়ি চালাবো না। আমি 9টা 5টা অফিস করবো, আমার ওভারটাইম দিলে দরকার নেই। আমি 9টা 5টা আসবো, যাবো। আপনি কাকে দিয়ে চালাবেন, কি করবেন, সেটা আপনার ব্যাপার। এটাই হোক নিরব প্রতিবাদ। এটা আমাদের পক্ষ থেকে আমাদের যে খামারবাড়ির সাধারণ সদস্য আছে, তাদের সাথে আমি বুঝ পরামর্শ করে এই ধরনের দিক নির্দেশনা পাইছি বিদায় আমার কেন্দ্রীয় কমিটিকে জানানো হইল যে আমাদের খামারবাড়ির এই 80-100 জন ড্রাইভার সবাই এক কথা বলছে, 15ই ডিসেম্বরের ভিতরে যদি গেজেট না হয় বা আমাদেরকে এইভাবেই তাল বাহানা করে, তাহলে আমরা যার যার অবস্থান থেকে আমাদের প্রতিষ্ঠানে কর্মবিরতি মানে গাড়ি চালাবো না, 9টা 5টা সরকারি অফিস করবো। এই কথা বলে সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।